আপনি শুনছেন রেডিও মিলন 90.4 FM। আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা, প্রথম পর্ব, ষষ্ঠ ভাগ। কেন এসেছিল এই শক্তাবত রাজপুত? আমাকে কিছু আইনের পরামর্শ দিতে। তোমাকে আইনের পরামর্শ? কি সেটা শুনি। শক্তাবত রাজপুতের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রটা মিতাক্ষরা আইনে, ভেতো বাঙালিদের মতো দায়ভাগ সূত্রে নয়। এরা তিনজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। ওসব আইনের সূক্ষাতি সূক্ষ্ম সূত্র তোমরা বুঝবে না। রানু, দেখো তো ওই ত্রিদীপ নাম ঠিকানার সঙ্গে ওর টেলিফোন নম্বরটা রেখে গেছে কিনা। থাকলে ইমিডিয়েটলি একটা ফোন করো। ছন্দা বাড়িতেই আছে, বোধহয় এখনো ঘুমোচ্ছে। তাকে আমার দরকার ইমিডিয়েটলি। বেলা তখন 8টা। ছন্দা ঘুমোচ্ছিল। শেষ রাতে কড়া ঘুমের ওষুধ খাবার ফল এটা। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর সাড়া দিল সে। ছন্দা, এখনো ঘুমারি কাটেনি? আপনি কি বাসু সাহেব বলছেন? আগে হ্যাঁ, আমি সেই। যা বলছি মন দিয়ে শোনো। কাল রাত্রে কি ঘটেছে তা তুমিও জানো, আমিও জানি। বোঝা গেল এতক্ষণ সে ছিল আধো ঘুমের ঘোরে। গত রাত্রের বিভীষিকা ওর স্মৃতিপথে ছিল না। এতক্ষণে সে পুরোপুরি জেগে উঠল, সচেতন হল। লক্ষ্য করে দেখল পাশের বিছানাটা খালি। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। কাল রাত্রে মানে কি এমন ঘটেছে? লুকিয়ার ছন্দা, তোমার ওসব পুরনো প্যাঁচ শিখে তুলে রাখো। তোমাকে যা বলছি তা বিনা প্রশ্নে অক্ষরে অক্ষরে পালন করবে। কেন তা করতে বলছি সে কথা যখন দেখা হবে তখন বুঝিয়ে বলবো, এখন নয়। বোঝা গেল? বলুন। মিনিট 15-র মধ্যে মিসেস সুজাতা মিত্র অফ সুকৌশলী তোমার কাছে যাবে। এই 15 মিনিটের ভেতর একটা ওভারনাইট ব্যাগে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র ভরে তৈরি থাকো, যাতে সুজাতা পৌঁছানো মাত্র, তার আইডেন্টিটি প্রমাণ করা মাত্র তুমি ওর সাথে রওনা হতে পারো। 2-4 দিনের জন্য তোমাকে হয়তো অন্যত্র যেতে হবে। তোমার স্বামীর জন্য কোনো নোট রেখে যাওয়ার প্রয়োজন নেই। সে যে এখন ঘরে নেই তা আমি জানি। ও কোথায়? 5 মিনিট আগেও আমার চেম্বারই ছিল, এখন নেই। প্লিজ কোনো প্রশ্ন টেলিফোনে করো না। ঠিক যা যা বলছি তাই করো। বাকিটা সুজাতা তোমাকে সব বুঝিয়ে দেবে। শোনো সুজাতা, ত্রিদীপ থানায় গিয়ে এজাহার দেওয়া মাত্র ওই ফ্ল্যাটে রেড হবে। হয়তো মিনিট 20-25 সময় আছে। তোমাকে কি কি করতে হবে তা তুমি নিজেই স্থির করে নিও। আমি কিছু ইনস্ট্রাকশন দেব না, দিতে পারি না। আমি শুধু আমার সমস্যাটার কথা তোমাকে বলছি। প্রথম কথা, ছন্দা আমার ক্লায়েন্ট। তার পার্মানেন্ট অ্যাড্রেস আমি জানবো, এটাই স্বাভাবিক। কিন্তু 2-3 দিনের জন্য সে যদি কোথাও বেড়াতে যায় আমাকে না জানিয়ে, তাহলে তার ঠিকানা আমার জানার কথা নয়। পুলিশ জানতে চাইলে আমি নাচার। তবে আমি আশা করি যেহেতু ছন্দা বুদ্ধিমতী, তাই কোনো হোটেলে গিয়ে উঠলে স্বনামেই রেজিস্টার খাতায় সে সই করবে। কারণ অন্যথায় মনে হতে পারে যে আইনের হাত থেকে সে পালাতে চাইছে। সে দোষী হতে পারে কিন্তু জ্ঞান পাপী নয়। মামিমা, আমি একটু বেরোচ্ছি। রাতে ফিরতে না পারলে চিন্তা করবেন না। কৌশিক মানিব্যাগ খুলে এক বান্ডিল নোট ওর দিকে বাড়িয়ে ধরল। সুজাতা সেটা ভ্যানিটি ব্যাগে ভরে নিয়ে রওনা দিল। কৌশিক, তুমি রবির কাছে বরং দেখো পুলিশ ইনভেস্টিগেশনের আর কিছু ডিটেলস পাওয়া যায় কিনা। তাছাড়া ওই পত্রিকা অফিসের নিজস্ব সংবাদদাতার তোলা ফটোর কপিগুলোও যদি পাওয়া যায় সেটাও খুব কাজে লাগবে। ওই পত্রিকার চিফ এডিটর আমাকে খুবই খাতির করে। আপনি কোথায় যাচ্ছেন? একবার তারাতলায় ঘুরে আসি, ঘটনাটা যেখানে ঘটেছে। দুপুরে কে কে লাঞ্চ করছো? সুজাতা বাদে আমরা 3 জনই করব। তারাতলার অসমাপ্ত সন্তোষীমা অ্যাপার্টমেন্টের সামনে টুলে বসে 2 সেপাই আপন মনে হাততালি দিচ্ছে। গাড়িটা কাছাকাছি এসে পড়ার পর বোঝা গেল
ওদের করধ্বনি কারো সাফল্যজনিত হেতুতে নয়। তারা দুজনে মৌজ করে খৈনি বানাচ্ছে। বাসু সাহেবকে গাড়িটা পার্ক করে নেমে আসতে দেখে তারা খুব একটা চঞ্চল হলো না। টুলে বসে বসেই প্রশ্ন করল, কা চাহিয়ে সাহেব? এ বাড়ির 1.5 তলায় যিনি থাকতেন, কমলেশ বিশ্বাস। তিনি গুজর গিয়েছেন, মনে কি ফৌত হয়েছেন? अखबार দেখেন নাই? হ্যাঁ, খবরের কাগজ দেখেই তো খোঁজ নিতে এসেছি। এখন আর কি তালাশ নিবেন? মোর্দা তো লাশ কাটা ঘরে চালানো হয়ে গেল। সেটাও আন্দাজ করেছি, কিন্তু আমি কি একবার ওই ঘরটা দেখে আসতে পারি? মানে, আমি কালও এসেছিলাম কমলেশের কাছে, একটা জিনিস ভুল করে ফেলে গেছি। कुंची? एक रिंग में 3 ठो चाबी का बात बोलता का? আরে না না, চাবি নয়, একটা নোটবুক, মানে ডায়েরি। মাফ করবেন সাহেব, বিনা পারমিটে ভেতরে যাওয়া মানা। অগত্যা বাসু সাহেব এই পাশে ফিরলেন। বটুকনাথ দুলে দুলে বিড়ি বাঁধছে, কিন্তু নজর ছিল এদিকেই। বাসু সাহেবের গাড়ি এ গলিতে ঢোকার পর থেকেই বাসু সাহেব ওর দোকানের দিকে এগিয়ে গেলেন। বটুক বিনা বাক্য ব্যয়ে তার উপস্থিত খদ্দেরকে পান দিল, নোট নিয়ে খুচরো দিল। তারপর দোকানটা ফাঁকা হতেই টিনের কৌটো খুলে একটা 50 টাকার নোট বের করে বাড়িয়ে ধরল বাসু সাহেবের দিকে। একটা দেশলাইয়ের দাম মিটিয়ে দেবেন স্যার, নিন ধরুন। মানে? কাল রাত ভোর ধকল গেছে, কি কুক্ষণে থানায় টেলিফোন করা দুর্মতি যে হলো, জবানবন্দি দিতে দিতে যান নিকলে গেছে। একবার পুলিশ, একবার খবরের কাগজ। সে তো বুঝলাম, টেলিফোনটা করে তুমি নাগরিকের কর্তব্য পালন করেছো বটুক। তা ভালো কাজ করলে একটু নাকাল হতে হয়, এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু ওই নোটটা আমাকে ফেরত দিচ্ছ কেন? দারোগা বাবু যাবার আগে হুকুম দিয়ে গেলেন যে আমাদের যা বললে তা যদি বাইরের কোনো মনীষীকে বলো তাইলে সোজা হাজতে ঢুকিয়ে দেবো। এইদিকে আপনার কাছ থেকে আগাম নে বসে আছি, ওদিকে আমি ছাপোষা মনীষী। দেখো, যদিও তুমি এখনো ছাপোষা মানুষ হয়ে উঠতে পারোনি, তবে মাস 6 ভেতরই তা হতে চলেছ। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি বটুক। ঠিক আছে, তোমার কাছে আমি আর কিছু জানতে চাইব না। তবে আমারও মুশকিল কি জানো, যাকে যা দিই তার ফেরত নিই না, ওটা তোমার কাছেই থাক। চলি। বাসু সাহেব পেছনে ফিরলেন। বটুক নোটটা হাতে নিয়ে বিহ্বল হয়ে বসে রইল। আবার এদিকে ফিরে বাসু সাহেব বললেন, ও, তুমি শুধু একটা কথা স্মরণে রেখো বটুক, টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম ঘটনা ঘটে যাওয়ার অনেক আগে। পুলিশের সাক্ষী ভাঙাতে ঘুষ দিইনি আমি, তাই না? তোমার তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে খুশি মনে দেশলাই কিনে ভাঙানিটা ফেরত নিইনি। এতক্ষণ নজর হয়নি দোকানের পেছন দিকে জড়সড় হয়ে বসেছিল একজন। সে হঠাৎ উঠে দাঁড়ালো, এক পা এগিয়ে এসে বটুকের হাত থেকে 50 টাকার নোটখানা ছোঁ মেরে তুলে নিয়ে বাসু সাহেবের দিকে ফিরল। তারপর মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, আমার নাম সৌদামিনী। আমারে দারোগা বাবু শাসায় যায়নি, গেলেও আমি কান দিতাম না। এই ভিতর দিয়ে মুখে কুলুপাইটে রাখতে চাই তো রাখুক, ভীমা কৈবর্তের মাইয়া কারোরে ডরায় না। কি জিগাইবেন জিগান, 50 টাকা বকশিস দেবার মতো হিম্মত কলকাতা শহরে কজন ভদ্রলোকের আছে? শহরে সব বীর পুরুষই তো প্যাটের তলায় ন্যাচ সেদায়। ঘর জানা কেন সাহেব, আমি সব বলবো অনেক হলো তো। শেষের দিকের কথাগুলো সে তার মরদের দিকে ফিরেই বলছিল। যাচ্ছি গো যাচ্ছি। সৌদামিনী অন্ধকারে পেছন দিকে মিলিয়ে যাওয়ার আগে বাসু সাহেবের দিকে হেসে যুক্ত করে প্রণাম জানাতে ভুলল না। আর বলাই বাহুল্য, যাবার আগে তার বিজয়িনী ট্রফিটা, যেটা এতক্ষণ ধরাই ছিল তার 2 আঙুলে, সেটা আঁচলের খুঁটে বেঁধে নিতেও ভুলল না। না বটুক, তোমাকে আমি বিপদে ফেলব না। দারোগা বাবুর আদেশ না মানলে তোমাদের মতো দোকানদারের কি হাল হয় তা আমার জানা। আমার বিশ্বাস তুমি যা দেখেছ, যা বুঝেছ,
তা সবই পুলিশকে বলেছ এবং খবরের কাগজকেও। তুমি শুধু একটা কথা আমাকে বলো, তুমি কি এমন কোনো তথ্য পুলিশে বা খবরের কাগজের বাবুকে জানিয়েছ যা সংবাদপত্রে ছাপা হয়নি? আগে না স্যার, তবে দু একটা কথা আমি ওদের আদৌ বলিনি। হ্যাঁ, দেখো, কি কথা তা আমি জানতে চাইছি না, কিন্তু কেন বলনি? দেখুন স্যার, পুলিশের ওপর আমার একটুও বিশ্বাস নেই। ওরা আসে শুধু মানুষজনের হয়রান করতে আর টাকা খেতে। বেশ বুঝতে পারছি ওই বিশ্বাসবাবু ছিল একটা হারামজাদা মনুষ্য। অনেক অনেক মেয়ের এসে ফাঁসায়েছে। তাদেরই বাপ ভাইয়ের কেউ একজন হয়তো ওরা খুন করে গেছে। আপনি বলবেন আইন নিজের হাতে নেওয়ার হক কারণ নেই, ভালো কথা, কিন্তু আইন এই কমলেশকে কি একদিন অপকর্ম থেকে ঠেকাতে পারছিল? আমি যদি হক কথাটা বলি তাহলে বেহুদ্দ আমার কয়েকজন খদ্দের পেছনে লাগবে ওরা, তাতে আমার লাভ তো অষ্টরম্বা, লোকসানই 16 কথা। বুঝলাম, এবার বলো কথাটা কি? কি দেখেছো তুমি যা পুলিশ বা কাগজের লোককে জানাওনি? আশেপাশে কাউরে দেখছি না। টর্চের আলোয় নিচে লুটিয়ে পড়া মানুষটার একটা ঠ্যাং দেখে আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাই ডাক্তার বাবুরে ডাকতে। তা সেই 1.5 তলা থেকে দোতলায় উঠবার সময় সিঁড়ির জানলা দিয়ে আমি দেখতে পাই গলি দিয়ে পরপর দুখানা গাড়ি হুস করে বের হয়ে গেল। আমাদের বাড়িতে সিঁড়ি ঘরের বাইরের দিকে কাছের টানা জানলা আছে, তা দিয়ে গলি তো বটেই, তারাতলা রোডটাও দেখা যায়। আমি দেখলাম গলি দিয়ে যে দুখানা গাড়ি বের হয়ে গেল তার একটা মোটর সাইকেল, একটা মারুতি ভ্যান, আর ঠিক তারপরেই বলা যায় লগে লগে গলির মুখে দাঁড়ানো একটা গাড়ি স্টার্ট নিল। সে বাইরের দিকে মুখ করেই ছিল, কি গাড়ি কইতে পারবো না। আচ্ছা, গাড়ির ভেতরে যারা ছিল তাদেরকে দেখতে পাওনি? আগে না, পেলেও ঘোর আধারে চেনা যেত না। তবে তবে বলাটা উচিত হবে কিনা তাই ভাবছি। আমি তো আর পুলিশ নই, খবরের কাগজেরও কেউ নই। তাইলে আপনারই বা এত উতাধাই কেন, তা আমার আগে বোঝান দেখি। বাসু সাহেব বুঝলেন বটুক এই গলিতে হাফ প্যান্ট পরে মার্বেল খেলে থাকতে পারে, কিন্তু সে অথবা তার পিতৃদেব এককালে নির্ঘাত ওপার বাংলা থেকে এদেশে এসেছে। এপার বাংলায় কেউ কৌতূহল শব্দের জায়গায় উতাধাই বলবে না। শোনো বটুক, আমার এক মক্কেল এই বিবাহ বিশারদ কমলেশের পরিত্যক্তা স্ত্রী। তার গয়নাগাটি নিয়ে লোকটা সটকে ছিল। আমার আশঙ্কা পুলিশ এই নিরপরাধিনীর ঘাড়ে হত্যার অপরাধটা চাপাতে চাইবে, তাই তাকে বাঁচাবার জন্য আমি অগ্রিম সন্ধান চালিয়ে যাচ্ছি। তাইলে আমি আপনার লগে আসি, সব রকম সাহায্য করতে রাজি। আমি আন্দাজ করেছি কে খুন করেছে। সে আপনার মক্কেল নয়, সে পুরুষ মানুষ। হ্যাঁ, তুমি তাকে চেনো? সে কথা জিগাবেন না। আপনার মতো সেও আমার কিছু আগাম দিয়ে গেছে সন্ধ্যে রাতে মোটর সাইকেলে চেপে। তারে তো আপনি চেনেনি। আন্দাজ তখন 7টা, তখনও কমলেশবাবু ফেরেনি। তার কথা আপনারা কেমন করে বলি বলুন? আমি তো তারও নমক খায়ে বসে আছি। বুঝেছি বটুক, আর কিচ্ছু বলতে হবে না তোমাকে। ধন্যবাদ। তারাতলা থেকে ডায়মন্ড হারবার রোডে পৌঁছে বাসু সাহেব গাড়িটা দাঁড় করালেন। একটা পাবলিক টেলিফোন বুথ থেকে ফোন করলেন বাড়িতে। হ্যালো, সুজাতা কি ফোনে তোমাকে কিছু জানিয়েছে? নিউ আলিপুরের লেটেস্ট নিউজ কি? আগে না, মিস্টার বাসু কাজে বেরিয়েছেন, অ্যারাউন্ড 1টা নাগাদ লাঞ্চে আসবেন। আরে কাকে কি বলছো? আমি তোমার কর্তাই বলছি। সুজাতা কিছু পেয়েছে? বেশ তো, কাল সকালে আসুন, আমি ওর অ্যাপয়েন্টমেন্ট প্যাডে লিখে রাখছি। তোমার সামনে কেউ বসে আছে নাকি? হ্যাঁ, তাই এসব আবল তাবল বকছো? এক্স্যাক্টলি। পুলিশ ইন্সপেক্টর আমার সন্ধানে এসে ঠায় বসে আছে? আগে হ্যাঁ, ঠিকই বলেছেন। বুঝেছি। এবার এমনভাবে প্রশ্ন করছি যাতে তোমার উত্তর হ্যাঁ নার মধ্যে সীমিত রাখতে পারো। সুজাতা কি সফল হয়েছে? হ্যাঁ। ওরা দুজন কোথায় গিয়ে উঠেছে তা তুমি জানো না, কেমন? ঠিক তাই। আচ্ছা, তোমার সামনে যে লোকটা বসে আছে সে কি হোমিসাইড স্কোয়াডের সতীশ বর্মন নাকি? এক্স্যাক্টলি। তুমি তাকে বলেছো আমি 1টার সময় লাঞ্চ খেতে আসবো? হ্যাঁ তাই। অলরাইট,
আধ ঘন্টার মধ্যেই আসছি আমি। এটা কি বিশ্বাসযোগ্য বাসু সাহেব? আপনার মক্কেলের স্বামী বলছেন সকাল 6:30টার সময় তার স্ত্রী ঘুমের ওষুধ খেয়ে অঘরে ঘুমোচ্ছিলেন, আর বেলা 8:42-এ তিনি কপ্পুরের মতো উবে গেলেন, স্বামীর জন্য একটা নোট পর্যন্ত না রেখে। দেখুন না, আমি তো আপনাকে কিছুই বিশ্বাস করতে বলিনি বর্মন সাহেব। সব তথ্যই তো আপনিই সরবরাহ করছেন। এগুলো ফ্যাক্ট, টেক ইট ফ্রম মি। নিলাম, কিন্তু আমার কাছে কি জানতে চান? আপনার মক্কেল এখন কোথায়? তা আমি জানি না। এ কথা আপনি আগেও বলেছেন, কিন্তু সেটা কি বিশ্বাসযোগ্য? আপনারা সে হলো আপনার মক্কেল। তার স্বামী কোথায়? আমাদের হেফাজতে। তা সে জানে না তার স্ত্রী কোথায়? আফটার অল সে হলো গিয়ে মেয়েটির স্বামী। তার মানে আপনি বলবেন না? আগে না, তার মানে আমি জানি না। জানলে বলতাম। পুলিশের সঙ্গে আমি সবসময় সহযোগিতা করে চলি, আপনি তো জানেনই। সে কথাটা আমি অস্তিতে জানি, ওর অনার। বর্মন উঠে দাঁড়ায়, উকিলি কায়দায় একটা বাউ করে। রাত 8টা নাগাদ ফিরে এলো সুজাতা, ভগ্ন দূতের মতো। মামিমা, রাতে খাবো আর থাকবো। কি ব্যাপার, তুমি না বলে গেলে রাতে ফিরবে না? তাই বলেছিলাম, কিন্তু আপনি বোধহয় খবরের কাগজের সান্ধ্য এডিশনটা দেখেননি, তাই না? না, দেখিনি। কিছু খবর টবর বেরিয়েছে? তা বেরিয়েছে। কীর্তিটা আপনার মক্কেলের শিবলরাজ শক্তাবত মরদের। তার উদ্যোগে আজ একটি খবরের কাগজের সান্ধ্য এডিশনে ছন্দার একটি ছবি ছাপা হয়েছে। পুলিশ ছবিটা ছেপে বিজ্ঞপ্তি দিয়েছে এই মেয়েটিকে তারাতলা হত্যা বাবদে পুলিশ খুঁজছে। আমরা সেটা জানতাম না, কিন্তু যে হোটেলে ডাবল বেডরুম বুক করে আমরা আশ্রয় নিয়েছিলাম সেই হোটেলের ম্যানেজার কাগজটা দেখে। ছন্দা স্বনামে ঘর নিয়েছিল, ফলে ম্যানেজার তাকে সহজেই শনাক্ত করে। তারপর থানায় ফোন করে। সন্ধে 7টা নাগাদ পুলিশ ভ্যান এসে দাঁড়ায়, বডি ওয়ারেন্ট দেখায়, ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বাধ্য হয়ে আমি চেক আউট করে চলে এলাম। বুঝলাম। তা সারাদিনে তুমি তাকে কতটা জানতে দিয়েছো আর কতটা জেনেছো? আমাকে সে কিছুই বলেনি। ইনফ্যাক্ট বলতে চেয়েছিল, আমি শুনতে রাজি হইনি। তাকে আমি বলেছিলাম, আমাকে তুমি কিছু বলো না, কারণ পুলিশে আমাকে সমন করলে আদালতে সব কথা আমাকে স্বীকার করতে হবে। আমাকে যা বলবে তা প্রিভিলেজড কনফেশন নয়। ভেরি কারেক্ট, কিন্তু তুমি তাকে কতটা জানিয়েছো? আমি শুধু বলেছিলাম যে ত্রিদীপ নারায়ণ আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, আর কিছু বলিনি। ও হ্যাঁ, আর তাকে বলেছিলাম যদি ঘটনাচক্রে পুলিশ তাকে গ্রেপ্তার করে তাহলে সে যেন কোনো অবস্থাতেই কোনো জবানবন্দি না দেয়। পুলিশ তাকে যে কোনো প্রশ্ন করলেই সে যেন বলে আমার অ্যাটর্নির অনুপস্থিতিতে আমি কিছুই বলবো না। গুড গার্ল। পরদিন রবিবার, হেভিয়াস কর্পাস করা যাবে না, আদালত বন্ধ। কিন্তু বাসু সাহেবকে নিষ্কর্মা বসে থাকতে হলো না। বেলা 10:30 নাগাদ বর্মন টেলিফোন করে জানালো, মিস্টার বাসু, আপনার মক্কেল আপনার উপস্থিতি ছাড়া কোনো কথারই জবাব দিচ্ছে না। আপনি কি আসতে পারবেন হেডকোয়ার্টার্সে? আমার মক্কেল জবানবন্দি দেবে, কিন্তু তার পূর্বে আমি তার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করতে চাই। সেই ব্যবস্থাই হলো। বাসু সাহেব হেডকোয়ার্টার্সে এলেন। বিশেষ সাক্ষাৎ কক্ষে ছন্দাকে নিয়ে আসা হলো ওর কাছে। লেডি মেট্রন অদূরে বসে রইল, শ্রুতিসীমার বাইরে, কিন্তু দৃষ্টিসীমার নয়। আই এম সরি ছন্দা, তুমি প্রথম থেকেই আমাকে না জানিয়ে একের পর এক ভ্রান্ত পদক্ষেপ করছিলে। তবে তুমি এটা খুব বুদ্ধিমতির মতো কাজ করেছো। মানে এই যে স্ট্যান্ডটা নিয়েছো যে তোমার অ্যাটর্নির অনুপস্থিতিতে তুমি কোনো এজাহার দেবে না, এটা খুব ভালো। সুজাতাদি আমাকে সে কথা বলেছিল। আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশে আমাকে সন্দেহ করলো কি করে? তোমার কর্তা সেই শক্তাবত রাজপুত, সে থানায় গিয়ে এজাহার দিয়েছিল বলে। তা কেমন করে হবে? সে তো কিছুই জানে না, সে তো তখন ঘুমোচ্ছিল। না ছন্দা, তুমি ওর হট চকলেটে ইপ্রাল ট্যাবলেট মিশিয়েছিলে এটা সে জানতে পেরেছিল। সে ওটা কোমরে ঢেলে দেয়, আদৌ পান করেনি, ঘুমের ভান করে পড়েছিল। তুমি কখন গাড়ি নিয়ে আলিপুর থেকে রওনা হয়েছো আর কখন ফিরে এসেছো তা সে জানে। ও জেগেছিল, ঘুমোয়নি। ও জানে যে রাত্রে আমি গাড়ি নিয়ে। এখন আমাকে সংক্ষেপে বলো দেখি,
কেন কাল রাত্রে তারাতলায় গিয়েছিলে? কমলেন্দু আমাকে বাধ্য করেছিল। সন্ধ্যার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে টেলিফোনে রাত 1টায় ওর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করি। আমার আশা ছিল ত্রিদীপকে ঘুম পাড়িয়ে আমি একা ওর কাছে যেতে পারবো। তোমার বয়সী একটি মেয়ের পক্ষে একা ড্রাইভ করে অত রাত্রে ওখানে যাওয়া কি দুঃসাহসিকতা নয়? তোমার ভয় হলো না? ভয়ের কি আছে, আমার সঙ্গে তো লোডেড পিস্তল ছিল। আপনি তো নিজেই সেটা আমাকে ফেরত দিয়েছিলেন। কোনো মস্তান বাঁদরামো করতে এলে তার খুলি উড়িয়ে দিতাম। তোমার ধমনীতেও কি সপ্তাবৎ রাজরক্ত বইছে নাকি সন্ধ্যা? এতটা ঝুঁকি নেবার কি দরকার ছিল? সে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি একটা অপরাধ করেছিলাম, কমলেশ সেটা জানতো। খবরটা সে পুলিশে জানালে আমার নির্ঘাত জেল হয়ে যেত। কি জানেন তো, আমি জানি যে আমি অন্যায় করেছি, সেজন্য জেল খাটতেও আমি প্রস্তুত। কিন্তু কিন্তু ত্রিদীপের কথা ভেবে আমি প্রায়শ্চিত্তটা করতে পারছিলাম না। ওর বাবা ত্রিবিক্রমের ধারণা তার পুত্র নিচু ঘরে বিয়ে করেছে। আমার কোনো খানদান নেই, তা আমার নেই বটে, কিন্তু আমি বর্ন ক্রিমিনালও নই। আমার জেল হলে ওর বাবা ওকে বলতেন, দেখলে তো। ওটাই না আমার সহ্য হচ্ছিল না, তাই আমার হাত পা বাঁধা পড়েছিল। আমার উপায় ছিল না। কমলেশের হুকুম মতো রাত 1টার সময় আমাকে তারাতলার মতো এলাকায় যেতে হয়েছিল, প্রচন্ড বিপদ মাথায় করে। তুমি কি ওকে টাকা দিতে গিয়েছিলে নাকি? আদৌ না, টাকা কোথায় যে দেব? আমি শুধু কিছু সময় চাইতে গিয়েছিলাম। হতভাগাটা কিছুতেই রাজি হলো না। আপনি জানেন, আমার ধারণা ছিল সে বাস দুর্ঘটনায় মারা গেছে। আসলে হয়তো সে 1 বছর জেল খাটছিল। মোট কথা তার কোনো খবরই পাইনি বহু বছর ধরে। কাল রাত্রে ঠিক কি ঘটেছিল তাই বলো। কোনো কথা বাদ দিও না, কোনো কথা গোপন করো না। যদি তুমি স্বহস্তে খুন করে থাকো তাহলেও অকপটে তা স্বীকার করো। ছন্দা মেদিনী নিবদ্ধ দৃষ্টিতে 5 সেকেন্ড নিথর হয়ে বসে রইল। তারপর ওর চোখে চোখ রেখে বলল, আমি স্বীকার করছি স্যার, আমি ওকে খুনটা করেছি নিজের হাতে। কিন্তু সেদিন তুমি আমাকে বলেছিলে ছন্দা যে ইঁদুর কলে পড়া ইঁদুরকেও তুমি মারতে পারতে না, দূরে গিয়ে ছেড়ে দিতে, বলনি? হ্যাঁ বলেছিলাম, সেদিন সত্যি কথাই বলেছিলাম। কমলেশকে আমি ইচ্ছা করে খুন করিনি, নিতান্ত ঘটনাচক্রে। ঠিক কি ঘটেছিল বলো দেখি। ওর সঙ্গে আমার কথা কাটাকাটি থেকে ঝগড়া হচ্ছিল। ও বিশ্বাস করছিল না যে সত্যি 2000 টাকাও আমার কাছে নেই। হঠাৎ খেপে গিয়ে ও একটা অশ্লীল গালাগাল দিয়ে আমার হাত চেপে ধরে। আমি ওকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিই। কি একটা জিনিস, কাঁচের গ্লাসই হবে বোধহয়, হাতে ধাক্কা লেগে ভেঙে পড়ল। ও 2 হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসে, যেন 2 হাতে আমার গলা টিপে ধরবে। আমি নিচু হয়ে আমার হাতের কাছে যা পেলাম সেটাই কুড়িয়ে নিলাম। তখন বুঝতে পারিনি, এখন খবরের কাগজ পড়ে বুঝতে পেরেছি যে সেটা একটা গ্যালভানাইজড কলের পাইপের শর্ট পিস, হাত 1.5 মতো লম্বা হবে। আমি সেটা এলোপাথারি ঘুরিয়ে ওকে দূরে হটাতে চাইলাম। ঠিক তখনই ও মরিয়া হয়ে এগিয়ে আসে, পাইপটা ওর মাথায় লাগে, ও পড়ে যায়। তখনই তুমি ছুটে পালিয়ে গেলে? না না, ঠিক তখনই কে যেন সুইচটা অফ করে দিল। সুইচটা অফ করে দিল? কে? মানে ঘরে তো মাত্র তোমরা দুজন, আর কমলেশ তখন মাটিতে পড়ে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ঘরে তখন তৃতীয় আরেকজন ব্যক্তিও ছিল। সে যে কে বা কখন এসেছে সেটা জানি না, কিন্তু সেই হঠাৎ সুইচটা অফ করে দেয়। ঠিক কখন? কমলেশের মাথায় আঘাত পাওয়ার আগে না পরে? আগেও না পরেও না, ঠিক একই সময়ে। কোনো ঘটনা আগুপিছু ঘটে থাকলে তা স্প্লিট অফ সেকেন্ডের ব্যাপার। তাহলে এমনও তো হতে পারে যে তোমার আঘাতে কমলেশ ভূতলশায়ী হয়নি, তোমার ঘূর্ণমান ডান্ডাটা অন্য কিছুতে আঘাত করে থাকতে পারে, আর ওই তৃতীয় লোকটাই। আপনি যদি সেই কথা আমাকে বলতে বলেন তবে আমি অবশ্য তাই বলবো, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি তার মাথায় ডান্ডার বাড়ি মেরেছিলাম, ওই তৃতীয় ব্যক্তি নয়। কোনো তৃতীয় ব্যক্তি তো ঘরে নাও থাকতে পারে ছন্দা, হয়তো ঘটনাচক্রে তখনই বাল্বটা ফিউজ হয়ে গিয়েছিল। না, তা যায়নি। 1 নম্বর কথা হলো, সুইচ অফ হওয়ার শব্দ আমি নিজের কানে শুনেছি, রাত তখন নিস্তব্ধ। আর দ্বিতীয়ত, ঘর অন্ধকার হয়ে যাওয়ার পর আমি দরজার আড়ালে সরে যাই। কমলেশ তখন নিথর হয়ে পড়ে আছে। সেই সময় ঘরে পরপর 4-5 বার কেউ একটা দেশলাই জ্বালাবার চেষ্টা করে। পারে না, দেশলাইটা হয়তো ভিজে ছিল। যে জ্বালছিল সে দেশলাইয়ের দিকে তাকিয়েছিল, কিন্তু ক্ষণিক আলোর ঝলকানিতে আমি পালাবার পথটা দেখে নিয়েছিলাম। নিঃশব্দে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। ঠিক তখনই কল বেলটা একটানা বেজে উঠল। কল বেল?
কার কল বেল? কমলেশেরই ডোরবেল। রাস্তায় দাঁড়িয়ে কেউ ডোরবেল বাজাচ্ছিল। ওই রাত 1:30টার সময়? হ্যাঁ, লোকটা ভেতরে আসতে চাইছিল। ফলে আমি অন্ধকারে সিঁড়ির মাঝামাঝি থমকে দাঁড়িয়ে পড়ি। আমার মনে হয় যে লোকটা আমার পেছনে দেশলাই জ্বালানোর চেষ্টা করছিল সেও থমকে থেমে পড়েছে ল্যান্ডিংয়ের ওপর। একটু পরে আমার নজর হয় বাড়ির পেছনের ভাড়া বেয়ে কে একজন নেমে যাচ্ছে। তার একটু পরেই রাস্তায় একটা মোটর বাইক স্টার্ট নেবার শব্দ হয়। তক্ষুনি ডোরবেল বাজানো বন্ধ হয়ে যায়। আমি তখন বাকি কটা ধাপ নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আশ্চর্য, তখন আমার মনে হচ্ছিল আমার পেছনে মেজানাইন ল্যান্ডিংয়ে কেউ যেন দাঁড়িয়ে আছে। লোকটা আরও একবার দেশলাই জ্বালানোর চেষ্টা করে এবং এবার সফল হয়। তখনই আমি সদর দরজা পার হই, প্রায় দৌড়ে এসে গাড়িতে উঠে স্টার্ট দিই। জাস্ট আ মিনিট। আলো নিভে যাওয়ার কতক্ষণ পরে তুমি গাড়িতে স্টার্ট দাও? হোয়াটস ইউর বেস্ট গ্যাস? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, না 3-4 মিনিট? মিনিট 2-3 হবে। ডোরবেল কে বাজাচ্ছিল, কে দেশলাই জ্বালাবার চেষ্টা করছিল বা ভাড়া বেয়ে নেমে যায় তা তুমি জানো না, আন্দাজও করতে পারো না? আজ্ঞে না। অলরাইট, কিন্তু ওরা 3 জন ভিন্ন ভিন্ন লোক নাকি একই লোক? তা আমি বলতে পারবো না। তবে ভাড়া বেয়ে যে নেমে যায় সে লোকটা দেশলাই জ্বালছিল না, কারণ সে ভাড়া বেয়ে নেমে যাওয়ার পরেও ওই লোকটা ল্যান্ডিংয়ে দাঁড়িয়েছিল। তোমার চাবির থোকাটা কখন পড়ে যায়? খবরের কাগজে যে ছবিটা ছেপেছে? আমি জানি না, সম্ভবত ধস্তাধস্তির সময়। তাহলে তুমি গাড়ির দরজা খুললে কি করে? আমি এতটা উত্তেজিত হয়েছিলাম যে কমলেশের বাড়ির সামনে গাড়িটা পার্ক করে আদৌ লক করিনি, দরজাটা খোলা রেখেই নেমে গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে গ্যারেজের তালাটা, ওটা খুললে কি করে? ওটাও আমি বন্ধ করে যাইনি। তোমার স্পষ্ট মনে আছে? না, মনে নেই। তবে এছাড়া অন্য সমাধান নেই বলেই আমি ধরে নিচ্ছি যে গ্যারেজের তালাটা আমি বন্ধ করে যাইনি। একটু বুঝিয়ে বলো। দেখুন, আমরা দুজনে একই ডবল গ্যারেজ ব্যবহার করি। যে কেউ গাড়ি বার করলেই স্লাইডিং ডোরটা টেনে তালা বন্ধ করে দিই। এটা অনেকটা অভ্যাসবশত, প্রতিবর্তী প্রেরণায়। আমার মনে আছে যে স্লাইডিং ডোরটা আমি টেনে বন্ধ করেছিলাম, কিন্তু নফতাল তালাটা নিশ্চয় লাগাইনি। তাহলে সেক্ষেত্রে বাড়ি এসে আমি তো গাড়ি গ্যারেজ করতে পারতাম না, কারণ তার আগেই তালাতলায় আমার চাবিটা খোয়া গেছে। কেন? তোমার কাছে ওই ট্রিপ্লিকেট চাবিটা ছিল না? ট্রিপ্লিকেট চাবি মানে যেটা আমাদের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকে? আপনি তার কথা জানলেন কি করে? তোমার কর্তাই বলেছিল। ও না, সেটা সেখানেই ছিল। কাল সারা দিনে রাতে তাতে আমি হাত দিইনি। তুমি নিঃসন্দেহ অন্যমনস্কভাবে রাত্রে ড্রয়ার খুলে সেই তৃতীয় চাবির থোকাটা নিয়ে যাওনি? নিশ্চয়ই না। অলরাইট, ফিরে এসে গাড়ি গ্যারেজ করার পর, তখন তো রাত 1:45, তুমি গ্যারেজে নফতাল তালাটা লাগাবার চেষ্টা করনি কেন? সে প্রশ্নই ওঠেনি, কারণ ফিরে এসে আমি স্লাইডিং পাল্লাটা টেনে বন্ধ করতে পারিনি। সেটাই বা কেন? কখনো কখনো অ্যাম্বাসাডার গাড়িটা একটু নড়ে গেলে দরজাটা বন্ধ হতে চায় না। তখন হয় অ্যাম্বাসাডারটাকে স্টার্ট দিয়ে সামনের দিকে 2-1 ইঞ্চি এগিয়ে নিতে হয়, না হলে একজন বাম্পারটা ঠেলে ধরে অন্যজন দরজাটা বন্ধ করে। একা হাতে ওটা করা যায় না। তাই ফিরে এসে নফতাল তালা লাগানোর তো প্রশ্নই ওঠেনি। আর সেই জন্যই রাত্রেবেলা আমি টের পাইনি যে আমার চাবিটা খোয়া গেছে। তাছাড়া মানসিকভাবে আমি এতটাই উত্তেজিত ছিলাম, গাড়ি দুটোর নিরাপত্তার কথা আমার মনেই ছিল না। তারপর আমি ঘরে ফিরে এসে দেখলাম ও নিথর হয়ে ঘুমোচ্ছে। আমি নিঃশব্দে শাড়ি পাল্টে নাইট গাউন পরে নিলাম, পিস্তলটা অন্ধকারে লুকিয়ে ফেললাম। ভীষণ নার্ভাস লাগছিল। কমলেশ বেঁচে আছে কিনা আমি জানতাম না। আমি না স্বপ্নেও ভাবিনি যে ওই সামান্য আঘাতেও মরে যাবে। তবু আমি ভীষণ উত্তেজিত ছিলাম, তাই স্ট্রং ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ি। ঘুম ভাঙল বেলা 8টায় আপনার টেলিফোনে। তুমি যা বললে তা অত্যন্ত সত্য? কোনো কিছু গোপন করনি তো? না, কিন্তু ফিরে এসে আমি যে গ্যারেজের দরজাটা বন্ধ না করেই শুতে গেছি, একথা আপনি কি করে জানলেন? তোমার স্বামী বলেছে। সে আক্ষরিক অর্থে 7 সকালে আমার বাড়িতে এসেছিল। কেন? আচ্ছা, একথা কি সত্যি যে পুলিশে এসে নিজে থেকে গিয়েছিল? হ্যাঁ, সত্যি। ও নিজের ধারণা অনুযায়ী স্থির করেছিল যে সে যা জানে তা পুলিশকে জানানো তার কর্তব্য। সেজন্য আপনি ওকে দোষ দিতে পারেন না। সেটাই শিক্ষা। ইনফ্যাক্ট সেটাই ওর মানসিক অসুখ। আচ্ছা, ও কি আর কারো কথা আপনাকে বলেছে? হ্যাঁ, ওর ধারণা খুন করেছে অন্য একজন, যাকে তুমি বাঁচাতে চাইছো। সে কে? ডক্টর প্রতুল ব্যানার্জি। ও তার সম্বন্ধে কি জানে?
তা আমি কি করে জানবো? তুমি বরং আমাকে বলো, কাল রাত্রে ডক্টর ব্যানার্জি কি তারাতলায় ছিলেন ওই গভীর রাত্রে? নিশ্চয় না। তুমি নিঃসন্দেহ? হ্যাঁ, নিশ্চয়ই। এক্সকিউজ মি স্যার, সময় শেষ হয়ে গেছে। অলরাইট, আর 1 মিনিট। ছন্দা, কাল রাত্রে তুমি হাতে গ্লাভস পরে যাওনি নিশ্চয়ই? আজ্ঞে না, হাতে পরবার গ্লাভস আমার কাছে আদৌ নেই। হাসপাতালে ওটিতে গেলে পরি, নার্সিং হোমের গ্লাভস। কিন্তু এ কথা কেন? সংক্ষেপে এবার আমাকে বলো, তুমি কি এমন কোনো অপরাধ করেছিলে যে জন্য তোমার জেল হতে পারত? নাও লুক হিয়ার, আমি তোমার অ্যাটর্নি। আমাকে বললে তা প্রিভিলেজ কনফেশন, তাতে তোমার কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু আমার জানা দরকার কমলেশ কি নিয়ে তোমাকে ভয় দেখাচ্ছিল। সরি স্যার, বিশেষ কারণে সে কথা আপনাকে আমি জানাতে পারবো না। তুমি কি বলতে চাও? যে সে গোপন কথাটা তোমার একার নয়? আপনার সঙ্গে তো কথা চালানোই বিপদ। ওই দেখুন, মেট্রন এগিয়ে আসছে। আমার যা বলবার ছিল বলেছি। অলরাইট, এবার শেষ কথাটা বলি। আমার অনুপস্থিতিতে পুলিশের কাছে কোনো জবানবন্দি দেবে না, মনে থাকবে? থাকবে। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা, প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। রানু বাসুর চরিত্রে সুনিতা, ছন্দার ভূমিকায় শ্রোতা, কৌশিকের চরিত্রে অপূর্ব, সুজাতার ভূমিকায় সঙ্গীতা, কমলেশের চরিত্রে মলয়, ত্রিদীপের ভূমিকায় শুভ্রকমল, ত্রিবিক্রমের চরিত্রে দীপঙ্কর, নিরঞ্জন মাইতির ভূমিকায় শুভদীপ, ডক্টর ব্যানার্জি ও অন্যান্য চরিত্রে স্নেহাদ্রি, প্রণবের ভূমিকায় অরিন্দম, বটুক এবং অন্যান্য চরিত্রে সৌরভ, শুভ্রার ভূমিকায় অপরাজিতা, এজেন্ট এবং ইন্সপেক্টর বর্মনের ভূমিকায় প্রদীপ্ত, শকুন্তলার চরিত্রে উষসী, পুলিশ এবং প্রভুর ভূমিকায় দীপক, কাকার চরিত্রে রথিন, মাসি এবং সৌদামিনীর ভূমিকায় মধুরা, নার্সের চরিত্রে রীতি, অনুর ভূমিকায় মৌ, নবীনের চরিত্রে চিন্ময়, নটরাজনের ভূমিকায় ইভান, গল্প পাঠে এবং পি.কে. বাসুর চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।